বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি গুচ্ছ এবং হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল বাংলা প্রথম পত্রের ওয়ান শট ক্লাসে। তোমাদের খুব মজা লাগছে তাই না? কারণ তোমাদের চাহিদা মতো আমি ক্লাস নিয়ে আসছি। গতকালকে আমি একটা পোস্ট করলাম, তোমরা সেখানে সবাই সবার মতামত দিলা, বাংলা ক্লাস চাইলা, বাংলা ক্লাস নিয়ে আসছে। খুব আনন্দ লাগছে তাই না? কিন্তু এই ক্লাসটার পিছনে আমার যেই পরিমাণ পরিশ্রম গেছে, আজ অবধি আমি ইউটিউবে যতগুলো ক্লাস আপলোড করেছি এখন পর্যন্ত 145+ ক্লাস ভিডিওস আছে আমার ইউটিউবের মধ্যে, কিন্তু আমি আপলোড করেছি 170+ ভিডিওস। এই সবগুলো ভিডিওর মধ্যে আমি যতটা পরিশ্রম করেছি তার থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম গেছে আমার এই ক্লাসটা তৈরি করার পিছনে। শুধুমাত্র এই ক্লাসের কন্টেন্ট তৈরি করতেই আমার 7 ঘন্টা টাইম লাগছে। 7 ঘন্টা টাইম স্পেন্ড করার পর আমি একটা পারফেক্ট ক্লাসের স্লাইড তৈরি করতে পেরেছি এবং কন্টেন্ট তৈরি করতে পারছি। এত পরিশ্রম করে এই ক্লাস স্লাইড তৈরি করার কারণ কি? এর কারণ শুধুমাত্র তোমাদের পরীক্ষা আছে মাত্র 2টা, গুচ্ছ এবং হাবিপ্রবি। এই 2টা পরীক্ষা হচ্ছে তোমার শেষ পরীক্ষা। এখন তোমরা যদি এই 2টা পরীক্ষার মধ্যে ভালো করতে না পারো তাহলে তো তোমাদের সব কষ্ট বৃথা না। আর এই শেষ মুহূর্তে এসে তোমরা তো কখনোই চাইবে না তোমাদের সময় কেউ নষ্ট করুক, 2 ঘন্টা 3 ঘন্টার সময় কেউ এভাবেই নষ্ট করে ফেলো। তোমরা কি কখনো চাইবা না। সেই জন্য তোমাদের যাতে সময় নষ্ট না হয়, তোমরা যাতে পারফেক্ট একটা ক্লাস পাও, সেটা চিন্তা করেই আমি এত টাইম নিয়ে এই ক্লাসের স্লাইডগুলো তৈরি করেছি, কন্টেন্টটা রেডি করছি, এখন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। জানি না কতক্ষণ লাগবে। আমি ক্লাসটা শ্যুট করতে বসছি সন্ধ্যা 7টা বাজে। এই ক্লাসে টোটাল আমি 90টা এমসিকিউ সলভ করব, যদিও এই ক্লাসে 140টা এমসিকিউ সলভ করার কথা ছিল, বাট আমার হাতে কোলাই নাই টাইপ করতে করতে, যে কারণে আমি 90 পর্যন্ত গিয়েই আটকে গেছি। এরপরে বাকি যেটা আছে সেটা আমি এখান থেকে 50 এমসিকিউ আছে, 50 এমসিকিউ পরবর্তী ক্লাসের মধ্যে আমি আপলোড করে দেবো। এর মানে বাংলা ফার্স্ট পেপারের গান শর্ট সিরিজের মধ্যে আমি 3টা ক্লাস নিব। একটা ক্লাস তো আজকে যেটা নিচ্ছি সেটা, তারপরে একটা হবে পদ্মের উপরে, আরেকটা হবে যে 2টা গদ্য আজকে ক্লাসে আমি পড়াবো না সেই 2টা গদ্য, এবং সাহিত্য এবং উপন্যাসের মধ্যে। এই ক্লাসে আমি 90টা এমসিকিউ যেহেতু সমাধান করব, আমি জানি না ঠিক কতক্ষণ টাইম লাগবে ক্লাসটা শ্যুট করতে এবং ক্লাসটা রেডি করে তোমাদের কাছে পৌঁছাতে। হয়তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে রাত 11টা বাজবে। ইতিমধ্যে 7 ঘন্টা হয়ে গেছে, আর এখন বাজে 7টা, তাহলে আরও 4 ঘন্টা, টোটাল 11 ঘন্টা পরে আমি একটা ক্লাস তোমাদের জন্য রেডি করে দিচ্ছি। এত পরিশ্রম করছি যাতে এই 2 থেকে 3 ঘন্টার যে ক্লাসটা আজকে জানি না কতক্ষণ হবে, এই ক্লাসটা যাতে তোমাদের পারফেক্ট একটা প্রস্তুতি নিতে সহায়তা করে। এই ক্লাসের মাধ্যমে যাতে তোমার বাংলার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়, পরীক্ষার মধ্যে যেই প্রশ্নে আসুক না কেন তুমি যাতে সঠিকভাবে উত্তর করতে পারো, সেভাবেই ক্লাসটা তৈরি করছি। এত কিছু করার পরও যদি তোমরা শুধু ক্লাসটা করে চলে যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কি আমার ভালো লাগবে? আমি তোমাদের কাছ থেকে জাস্ট এই অ্যাপ্রিসিয়েশনটা চাই। তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা উপকৃত হচ্ছ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাস ভালো লাগলে লাইক করবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার পর পরীক্ষায় একটা ভালো ফলাফল করা। এই 2টা জিনিসই তোমাদের কাছে আমার চাওয়া। আশা করি আজকের ক্লাস করার পর তোমরা এই 2টা জিনিস অবশ্যই করবা, ভালো একটা ফলাফলও করবা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। যাই হোক, তোমাদের ভাইয়া এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে। এই পরিশ্রম করার পর তোমাদের এই বাংলা ফার্স্ট পেপারের গান শটটা কীভাবে সাজিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখাই দিই, তারপর আমরা পড়াশোনায় চলে যাব। এই ক্লাস সিরিজটা যে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম ভাগে হচ্ছে 320টা এমসিকিউ আমি সমাধান করছি, 7টা পদ্য 7টা গদ্য, তার মানে শর্ট সিলেবাস আমি সমাধান করব। এখন শর্ট সিলেবাসের পরে সময় পেলে ফুল সিলেবাস থেকে আমি এমসিকিউ তোমাদেরকে বলে দেবো, বাট ফুল সিলেবাস থেকে যেহেতু 20% এমসিকিউ থাকবে, এই জন্য আমি ফুল সিলেবাস নিয়ে এত মাথা ঘামাচ্ছি না, 80% নিয়েই কাজ করছে। তো এখান থেকে 320টা এমসিকিউর মধ্যে 280টা এমসিকিউ আমি সলভ করব হচ্ছে পদ্য এবং গদ্য থেকে। প্রত্যেকটা অধ্যায়ে 20টা করে এমসিকিউ রাখবো, আর বাকি 40টা এমসিকিউ আমি সমাধান করছি উপন্যাস এবং নাটক থেকে। তাহলে টোটাল 320টা এমসিকিউ সমাধান করা হবে। এই এমসিকিউগুলো আমি কোত্থেকে নিয়ে আসছি? মূল বই থেকে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে। এখানে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ বলতে আমি গুচ্ছ এবং হাবিপ্রবির প্রশ্ন বিশ্লেষণ করছি এমনটা না। গুচ্ছ এবং হাবিপ্রবির পাশাপাশি অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করার পর আমি ক্লাসের কন্টেন্টটা রেডি করছি।
যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, যেই প্রশ্নগুলো পড়ার পর সেটা রিলেটেড আর কোন কোন প্রশ্ন পড়লে তোমার পরীক্ষায় আসবে, সব কিছু বিশ্লেষণ করে তারপর কন্টেন্টটা রেডি করছে। অর্থাৎ এই ক্লাসের প্রতিটা প্রশ্ন, যতগুলো প্রশ্ন, আমি টোটাল 90টা প্রশ্ন সমাধান করবো এই ক্লাসের মধ্যে, এই সবগুলো প্রশ্ন তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় কথা, এই 90টা প্রশ্ন আমি তোমাকে এই ক্লাসের মধ্যেই মুখস্থ করাই দেব, নিজের বাসায় বসে মুখস্থ করার দরকারও পড়বে না। পাশাপাশি এই 90টা প্রশ্ন থেকে যদি প্রশ্ন কমন না পড়ে, যেখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই পার্টটুকু আমি নোট করে দিয়েছি নিচে, সেই নোটটাও আমি তোমাদেরকে মুখস্থ করাই দেবো। ক্লিয়ার? তো তোমার কাজ হচ্ছে এই মুহূর্তে একটা খাতা এবং কলম নেওয়া, নিয়ে বসে পড়া, মোবাইলটা সামনে রাখো, রেখে পুরো ক্লাসটা করবা। পুরো ক্লাস করার সময় আমি যেই প্রশ্নগুলো পড়াচ্ছি, যে প্রশ্নগুলো বোঝাচ্ছি, সেগুলো তুমি খাতায় লিখবা না, কারণ এই ক্লাসের স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দেবো। স্লাইড দেখে তুমি রিভিশন করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো আমি মুখ দিয়ে বলবো, কিন্তু স্লাইডে লিখবো না, সেই কথাগুলো তোমার খাতায় লিখতে হবে। ওকে, তো শুরু করি। প্রথমে আমরা অপরিচিতা গদ্য থেকে এমসিকিউ সমাধান করব। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। এই লাইনটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা কার উক্তি। এখানে বলছে উক্তিটি কে বলেছেন। এই ক্যাটাগরির প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকবারই আসে। এখানে উক্তিটি কে করেছিলেন এটা লেখা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে উক্তিটি কোন গদ্যের বা উদ্ধৃতাংশটি কোন গদ্যের। উদ্ধৃতাংশ বললে গদ্যের নাম হবে অপরিচিতা, আর উক্তিটি বললে সেই গদ্যের মধ্যে যে চরিত্রগুলোর কথা উল্লেখ আছে সেই চরিত্রগুলোর কোনো একটা নাম এখানে লিখতে হবে। এখন এই উক্তিটি কার? অপরিচিতা গল্পের নামটা অপরিচিতা মানে কি? অপরিচিত, তাই না? অনুপমের যার সাথে বিয়ে হচ্ছিল, গল্পের নায়ক যে অনুপম, তার যার সাথে বিয়ে হচ্ছিল তাকে সে চিনত না, দেখেও নি কখনো। একদম শেষ মুহূর্তে গিয়ে সে জানতে পারে যে তার বিয়ে হওয়ার কথা ছিল কল্যাণী নামের একটা মেয়ের সাথে। তো এই জন্য অপরিচিতা সেই মেয়েকে নিয়ে পুরো গল্পটা তারই কথার মাধ্যমে, তারই ভাষ্যমতে পুরো গদ্যটা এক্সপ্লেন করে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে বিয়ে হচ্ছে কার? অনুপমের। যার সাথে বিয়ে হচ্ছে সে কে? একটা কন্যা। আর এই ধরনের কথা কে বলবে? কন্যার পিতা বলবে। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। কার কন্যা? শম্ভুনাথের কন্যা। তাহলে উক্তিটি কে বলেছে? শম্ভুনাথ বলেছে। অনুপমকে? অনুপম হচ্ছে সেই কন্যার হবু বর ছিল, যার সাথে বিয়ে ঠিক হচ্ছিল, অর্থাৎ নায়ক। আর কন্যাটাকে? কল্যাণী। ওকে, আর এই কথাটা শম্ভুনাথ কাদের উদ্দেশ্য করে বলছে? অনুপমের মামাকে এবং অনুপমদের উদ্দেশ্য করে বলেছে। হরিশটাকে? এই হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। দেখছো, একই প্রশ্নের সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি কভার করে দিচ্ছে। সো 2 থেকে 3 ঘন্টার মধ্যে যতটুকুই সময় লাগুক এই ক্লাসটা করার পর তোমাকে কিন্তু আর নতুন করে কিছু পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? ওকে, এটা যেহেতু উক্তি, আর এই উক্তিগুলো পরীক্ষার মধ্যে বেশিরভাগ সময় আসে, সেজন্য এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমি নোট আকারে নিয়ে আসছি। দেখো, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, এটা কে বলেছে? শেখরা বলিল। তারপর, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টা করছে যারা, সেই ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করবার ইচ্ছা কার নাই? শম্ভুনাথের নাই। বলেছে কে? শম্ভুনাথ। অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক, এই কথাটা কে বলছে? মামা। তারপর এখানে জবাবে কিন্তু শম্ভুনাথ আরেকটা কথা বলছে, না না সবাই নয়, এখানেই বসতে হবে, এরকম একটা লাইন ছিল হয়তো, সেই লাইনটা কে বলছে? শম্ভুনাথ বলছে। তাহলে এই 3টা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, এই 3টা লাইন তুমি এখানে ভালো করে মুখস্থ করবা। আর ইহা বলতে এখানে যে বলছে ইহা বিলাতি মাল, এই ইহা বলতে আসলে কাকে বোঝানো হয়েছে বলো তো? ইয়াররিংসের কথা। যে ইয়াররিংসটা অনুপমের মামা শেখরার মাধ্যমে মাপতে চাইছিল, পরীক্ষা করতে চাইছিল সেটা আসল না নকল, ঠিক আছে? ওকে, দ্বিতীয় প্রশ্ন, অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। এটা একদম মুখস্থ করে ফেলবা। উত্তম পুরুষ বলতে কাদেরকে বোঝানো হয়? বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে সেটাকে উত্তম পুরুষ বলে। তো অনুপম নিজে বক্তা থাকে এবং তার নামের পরিবর্তে সে পুরো গল্পটা নিজের ভাষায় সে ব্যক্ত করে, সেজন্য বলা যায় যে এটা উত্তম পুরুষের জবানিতে লেখা একটা গল্প। কে অপরিচিতা গল্পের চরিত্র নয়, তার মানে প্রত্যেকটা গল্পের চরিত্রগুলো তোমার একটু জানা দরকার, আর আমি জানি যে তোমাদের এগুলো অজানা না। অপরিচিতা গল্পের চরিত্র নয় কে? লোকনাথ। অপরিচিতা গল্পের চরিত্র হচ্ছে শম্ভুনাথ। শম্ভুনাথ পেশায় কী ছিল? ডাক্তার ছিল। ডাক্তার ছিল এবং কি কনের বাবা মানে কল্যাণীর বাবা। হরিশ কে ছিল? অনুপমের বন্ধু ছিল, কিছুক্ষণ আগেই বলে আসছে।
আর বিনুকে, বিনু হচ্ছে অনুপমের বিনু দাদা, অর্থাৎ পিস্তত ভাই। কেমন ভাই? পিস্তত ভাই। ক্লিয়ার? অপরিচিতা গল্পে একজোড়া ইয়াররিং সম্বন্ধে শেখরার মন্তব্য কি? কিছুক্ষণ আগে আমরা সেটা দেখে আসছে। কি বলতো? ইহা বিলাতি মাল। শেষের কবিতা উপন্যাসের নায়ককে? এই প্রশ্নটা কিন্তু কবি পরিচিতিতে নাই, কিন্তু এটা ঢাবিতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিপিট হয়ে থাকে। আর শেষের কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, যেটা তোমার কবি পরিচিতিতে উল্লেখিত আছে, সেজন্য এই প্রশ্নটা নিয়ে আসছে। এটার এত ডিপ কিছু জানার দরকার নেই, জাস্ট এটার উত্তরটা মুখস্থ রাখবা। সেটা হচ্ছে শেষের কবিতা উপন্যাসের নায়ক হচ্ছেন অমিত রায়। অমিত রায় হচ্ছে শেষের কবিতা উপন্যাসের নায়ক। কেন নায়কটা পড়লো? কারণ অপরিচিতা উপন্যাসের নায়ককে অনুপম, এটাও তোমার জানতে হবে। কার্তিকেয় এর অগ্রজকে? কার্তিকেয়ের অগ্রজকে, দেখো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বইয়ের মধ্যে কিন্তু লেখা নেই কার্তিকের অগ্রজকে। সে বইয়ের মধ্যে লেখা আছে কি? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এটা দিয়ে কার কথা বলা হয়েছে? অনুপমের কথা বলা হয়েছে। অনুপমকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। সেই গজাননের ছোট ভাইটাকে কার্তিকেয়। তাহলে কার্তিকের বড় ভাই মানে অগ্রজ কে হবে? গজানন। সঠিক উত্তরটা কি হবে? গ নাম্বারটা। প্রশ্ন সেম, জাস্ট ঘুরাই দিছে। বুঝতে পারছো? ওকে। যেহেতু এখানে আমি একটা লাইন বললাম যেটা অনুপমের সাথে তুলনা করা হয়েছে, কাকে তুলনা করা হয়েছে? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই কার্তিকেয়ের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। এটা একটা বিদ্রূপ অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে। এরকমই আরও একটা বিদ্রূপ বাক্য হচ্ছে এটা। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কিসের সঙ্গে তুলনা করতেন? শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা, শিমুল ফল না, শিমুল ফুল, আর ফল হচ্ছে মাকাল ফল। এই দুইটার সাথে কি করতো? তিরস্কার করার জন্য অনুপমকে তুলনা করতো মাকাল ফল এবং শিমুল ফুলের সাথে। তার মানে দুইটা বিদ্রূপ বাক্য, একটা হচ্ছে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতো কে? পণ্ডিত মশাই। আর অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, এটাও কি একটা বিদ্রূপ অর্থে ব্যবহার করা হয়েছিল। কাকে তুলনা করা হতো? অনুপমকে। রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি? অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু, এই মূল বিষয়বস্তু কিন্তু প্রত্যেকটা গল্পের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা আগেও বলছি, আগে অনেকগুলো ক্লাসের মধ্যে আমি বলেছিলাম, এখানেও বলছি। মূল বিষয় তোমার দরকার পড়লে তুমি গুগল করো, গুগল করে দেখে যাও কোন গল্পের মূল বিষয় কি, মূল উপজীব্য কি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপরিচিত গল্পের মূল বিষয়বস্তু কি এটার? যৌতুক প্রথা। যৌতুক প্রথাটি হচ্ছে এখানে মূল বিষয়বস্তু। নারী শিক্ষার কথা উল্লেখিত আছে শেষে। শেষে কি করে কল্যাণী? বিবাহ করবে না বলে পণ করে, কারণ তার মায়ের নির্দেশ, মায়ের আজ্ঞা, সেই মাতৃ আজ্ঞার জন্য সে বিয়ে করবে না। না করে সে কি করে? বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে নিজেকে নিয়োজিত করে। গ্রাম্য সমাজে যৌতুক নিয়ে বা এই ধরনের বিয়ের ঝামেলা টামেলা হয়ে থাকে, এগুলো উল্লেখিত আছে। কিন্তু মূল উপজীব্য মানে পুরো গল্পটা কিসের উপর ভিত্তি করা? যৌতুক প্রথা। যৌতুক চাওয়ার কারণে বা কনের বাবার বলিষ্ঠ প্রতিরোধটা এখানে প্রকাশ পেয়েছে, তাই না? ওকে। ছিন্নপত্র রচয়িতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্রটা কি? এই ছিন্নপত্রটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পত্র সাহিত্য, যেখানে সর্বমোট 152টি পত্র আছে। এই পত্রগুলো নিয়েই কিন্তু এই ছিন্নপত্র সাহিত্যটা তৈরি করা হয়েছে। অনেক জায়গায় অনেক বইয়ের মধ্যে দেখবা ছিন্নপত্রটা হচ্ছে আত্মকথন ধরনের একটা রচনা, আবার অনেক জায়গায় পত্র সাহিত্য। আসলে ছিন্নপত্রটা হচ্ছে মূল পত্র সাহিত্য, কিন্তু প্রশ্নে যদি পত্র সাহিত্য না থাকে, আত্মকথন থাকে, তাহলে কোনটা দাগাবা? আত্মকথনটা দাগাবা। তো দেখতেই পাচ্ছ যে রবীন্দ্রনাথের রচনাগুলোও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। শুধু রবীন্দ্রনাথ না, প্রত্যেকটা কবির রচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমার এখন জানা উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো দেখো, বউ ঠাকুরনীর হাট, তারপর চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, নৌকাডুবি, রাজর্ষি, শেষের কবিতা, দুই বোন, 4 অধ্যায়, মালঞ্চ, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে কি? বউ ঠাকুরনীর হাট। এটা কি প্রথম প্রকাশিত? এখানে আরও একটা প্রশ্ন তোমার জানা উচিত, সেটা হচ্ছে ছিন্নপত্রগুলো কাকে লেখা হতো? রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্রগুলো কাকে লিখতেন? তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরাকে লেখা চিঠিগুলোকে নিয়েই এই ছিন্নপত্রটা তৈরি করা হয়েছে। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরাকে ছিন্নপত্রের চিঠিগুলো লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? কত সালে? এটা তো ছোটো থেকে পড়ে আসছো, 1913 সালে। কিসের জন্য পাই? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পাই। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের আবার নাম কি? ইংরেজি নামটা কি? সং অফারিংস। সঙের মধ্যে কিন্তু এস নাই, সং, তাহলে কি হচ্ছে?
রিংস, এখানে আবার এস আছে, এই বানান দিয়েও কিন্তু অপশনগুলো করে ফেলে, মানে এখানে এস দিবে ওখানে এস দিবে না, দুইটা দিয়ে এস মেরে দেবে, তোমার এটাও কিন্তু জানতে হবে। তো সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। তাহলে তার কাব্যগ্রন্থগুলোও জেনে নেওয়া যাক। কবি কাহিনী, প্রবাদ সঙ্গীত, মানসী, চিত্রা, চৈতালি, খনিকা, বলাকা, পুনশ্চ, বিচিত্রা, বনফুল, জন্মদিনে, শেষ লেখায় সেজুতি, উৎসর্গ। তাহলে এখান থেকে তোমার জানার বিষয় হচ্ছে জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে কি ঐকতান কবিতাটা সংকলন করা হয়। আর অপরিচিতা গদ্যটা সর্বপ্রথম সংকলিত হয়েছে গল্প সপ্তকে, তারপরে গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, এটা হচ্ছে প্রথম প্রকাশিত। এখানে একটা সমস্যা আছে, একটা কনফিউশন আছে, যে প্রথম প্রকাশিত আর একটা হচ্ছে প্রথম লেখা। তার প্রথম লেখা কাব্যগ্রন্থ কিন্তু বনফুল। কোথায় এটা? এই যে এটা কিন্তু প্রথম লেখা, কিন্তু সেটা প্রথমে প্রকাশিত হয় নাই, তিনি প্রথম লিখেছিল। তার মানে প্রথম রচিত, হ্যাঁ, প্রথম রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, কিন্তু সেটা প্রকাশিত হয় নাই। সেটার পূর্বে কোনটা প্রকাশিত হয়েছে? প্রথম কবি কাহিনী। আজ আমার বয়স 27 মাত্র। কে সে? অনুপম। তাহলে অনুপমের যখন বিয়ে হওয়ার কথা ছিল তখন তার বয়স কত ছিল? 23 বছর। 23 বছর বয়সে অনুপমের বিয়ের কথা ছিল, আর সে যখন এই গল্পটা তার বাসায় বলছে তখন তার বয়স কত? 27 বছর। সেই ইতিহাসটুকু আকারে ছোট। এখানে কিসের ইতিহাসের কথা বলা হয়েছে? 27 বছরের ইতিহাস। 27 বছরের ইতিহাসের কথা বলা হয়েছে। 27 বছরের জীবনের ইতিহাসটা আকারে ছোট। এখানে কিন্তু আরও একটা কথা বলা হয়েছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। কোন জীবনটার কথা বলা হয়েছে? 27 বছরের জীবনটার কথা বলা হয়েছে। অপরিচিত গল্পটি কার জবানিতে লেখা? কার জবানিতে? অনুপমের জবানিতে লেখা। আগে ছিল উত্তম পুরুষের, এখন কি অনুপমের জবানিতে। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছে। সেম কোশ্চেনটা অন্যরকমভাবে পরীক্ষায় কিন্তু চলে আসছে। এই গদ্যটা বাকি সকল গদ্যের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় অনেক ধরনের এমসিকিউ করা যায়। তো সব কিছুই আমি কভার করব, কিছুই বাদ রাখবো না। একটা গুরুত্বপূর্ণ লাইনও বাদ যাবে না। যেরকম এটা দেখো, বিনোদার ভাষাটা অত্যন্ত কি, শূন্যস্থানে কোনটি হবে? এইটাও বেগম রোকেয়াতেই এসেছে। আর বেগম রোকেয়া তো গুচ্ছের অন্তর্ভুক্ত একটা বিশ্ববিদ্যালয়, তো পরীক্ষায় আসতেই পারে। তাহলে এটার উত্তরটা কি হবে? অনেক 8। বিনোদার ভাষাটা অত্যন্ত 8। মৃদঙ্গ শব্দের অর্থ কি? মৃদঙ্গ শব্দের অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। কোন ধরনের বাদ্যযন্ত্র? দুপাশে চামড়া লাগানো যে ডোরগুলো থাকে সেই ধরনের বাদ্যযন্ত্রগুলোকে বলা হচ্ছে মৃদঙ্গ বাদ্যযন্ত্র। এখানে গবি প্রবি দেখে আবার হারাই যায় না যে কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছে। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল, সেটাই তো এখন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে না, তো সেটাকে আমি এখানে গবি প্রবি লিখছি। ক্লিয়ার? ওকে। তো এখানে দেখতে পাচ্ছ যে মৃদঙ্গ শব্দের অর্থ চাচ্ছে, তার মানে গদ্য থেকে শব্দের অর্থও পরীক্ষার মধ্যে আসে। তো এখন তুমি কি করবা? বই খুলে শব্দ অর্থ পড়বা? দরকার নাই, আমি এখানে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো লিখে দিছি। রসন চৌকি এর মানে কি? সানাই, ঢোল ও কাশির সৃষ্ট ঐকতান বাদন। তার মানে এটা কিন্তু কোনো বাদ্যযন্ত্র না, বাদ্যযন্ত্র তৈরিকৃত একটা ঐকতান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটা? 7ই মে নাকি 7ই আগস্ট? ওনার জন্ম হয়েছে মে মাসে, মৃত্যু হয়েছে আগস্টে। তিনি জন্মগ্রহণ করছে 7ই মে 1861 সালে, আর মৃত্যুবরণ করছে তিনি 1941 সালে। দেখো এখানে কিন্তু খুবই কনফিউজড কোশ্চেন করে রাখছে। 41 দিয়ে রাখছে, 61 দিয়ে রাখছে, পোলাপান বুঝবে কেমনে? আগস্ট দিয়ে রাখছে, মে দিয়ে রাখছে, কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হবে না, প্রশ্নগুলো ভালো করে দেখবা। 1800 লিখছে নাকি 1900 লিখছে? তো 1861 সালের 7ই মে তিনি জন্মগ্রহণ করেন, আর তিনি মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট। তারিখ সেম। ক্লিয়ার? আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। উক্তিটি কোন গদ্যের অন্তর্ভুক্ত? এটা কিন্তু সরাসরি একটা উক্তি দিছে। কার উক্তি বলতো? অনুপমের উক্তি। অনুপমের এই উক্তিটা কোন গদ্যের অন্তর্ভুক্ত? তাহলে গদ্য হচ্ছে অপরিচিতা। তাহলে বুঝতে পারছো গদ্যের বিভিন্ন উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও একটা উক্তি দেওয়া আছে, দেখো, গাড়িতে জায়গা আছে। উক্তিটা হচ্ছে কল্যাণীর। কল্যাণী কিন্তু বলে যে গাড়িতে জায়গা আছে, এদিকে আসো, এরকম একটা লাইন বলে। কিন্তু এই কথাটা অনুপমের কানে কি? অনুপমের কানে মানে অনুপমের শোনা গানের ধোঁয়া। অনুপমের শোনা গানের ধোঁয়া কোনটা? গাড়িতে জায়গা আছে, এটা। অপরিচিত গল্পে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসছে, এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে সবসময় কে জিতবেন? উত্তর কে হবে? মামা।
অপরাজিতা গল্পে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে বুদ্ধির লড়াইয়ে সবসময় কে জিতবে? মামা জিতবে। এখান থেকে আরেকটা প্রশ্ন তুমি জেনে রাখো, অনুপমের থেকে মামা কত বছরের বড়? 6 বছরের বড়। অনুপমের মামার সঙ্গে মা একযোগে হাসলেন কেন? এটা তো বুঝতেই আছো কেন হাসছে। বিয়ের খবর শুনে তো অনুপমের মনের মধ্যে ফুর্তি জাগছিল। অনুপমের মামা বা তার মায়ের মধ্যে না। পাত্রীপক্ষের দুর্দশার কথা কল্পনা করে, বিয়েতে ছেলের খুশি দেখে। এখানে তোমরা কনফিউজড হবে কত নাম্বার অপশনে? খ নাম্বার অপশনে এবং গ নাম্বার অপশনে। পাত্রীপক্ষের দুর্দশা দেখে নাকি দুর্দশার কথা কল্পনা করে? পাত্রীপক্ষের কি সেখানে কোনো দুর্দশা ছিল? তারা তো তাদের সামর্থ্য অনুযায়ী খুব ভালোভাবে সুন্দর করে কল্যাণীকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছিল, কিন্তু অনুপমের মামার খিটখিটানি স্বভাব আর বাজে স্বভাবের কারণে এই সম্পর্কটা কি ভেঙে যায়। তো তাদের এটা থেকে বোঝা যাচ্ছে যে পাত্রীপক্ষের দুর্দশার কথা চিন্তা করে তাদের মনে হাসি জাগছিল আর কি, হাসি উঠছিল। কে কে হাসলো? অনুপমের মামা এবং অনুপমের মা। অনুপম কার নিষেধ অমান্য করে কানপুর এসেছে? অবশ্যই এটা মামার নিষেধ অমান্য করে সে কানপুর এসেছে। কানপুরটা আসলে কি? কানপুরটা হচ্ছে ভারতের একটা শহর। যদি বলা হয় অপরিচিতা গল্পে ভারতের কোন শহরের কথা বলা হয়েছে? কানপুরের কথা বলা হয়েছে। আরও একটা স্থান আছে যেটা কলকাতার নিকটস্থ স্থান, সেটা কোনটা? সেটা হচ্ছে কোন্নগর। কোন্নগর হচ্ছে কি কলকাতার নিকটস্থ স্থান। আর আন্দামান দ্বীপ, এটা কোথায়? বঙ্গোপসাগরের সীমানাভুক্ত দ্বীপ। কোশ্চেনগুলো কি রিলেটেড না? রিলেটেড কিন্তু। কানপুরের কথা, তারপর কোন্নগর, আন্দামান দ্বীপ, এই সবগুলো কি রিলেটেড। আন্দামান দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগর সীমানাভুক্ত দ্বীপ, আর কোন্নগরটা কোথায়? কলকাতার নিকটস্থ স্থান। বিয়েবাড়ির আসর থেকে বরযাত্রীর দলের প্রস্থানকে অনুপম কি বলে অভিহিত করেছে বলো তো? এটা দক্ষযজ্ঞের পালা বলেছে। এখানে দক্ষযজ্ঞ কোনটা? প্রজাপতির দ্বারা যেই যজ্ঞটা হয়ে থাকে সেটাকে মূলত বোঝানো হয় দক্ষযজ্ঞ। কিন্তু এই ক্ষেত্রে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এই ক্ষেত্রে প্রলয় অর্থে ব্যবহার করা হয়েছে, সর্বনাশ অর্থে ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুকের নাটক কোনটা? বৈকুণ্ঠের খাতা। আর বসন্ত এবং বিসর্জন, এই দুটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য। আরেকটা আছে গীতিনাট্য, যেটা হচ্ছে বাল্মীকি প্রতিভা। গীতিনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা। এখানে সব কিছুই দেখো লেখা আছে। নাটক প্রকৃতির প্রতিশোধ, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, রাজা, প্রায়শ্চিত্ত, তাসের দেশ, তারপর নটির পূজা, কালের যাত্রা, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। কাব্যনাটকের মধ্যে আছে চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায়, অভিশাপ, বিসর্জন, বাল্মীকি প্রতিভা। এই বাল্মীকি প্রতিভাটা কি? গীতিনাট্য। তারপর গল্পগুচ্ছের মধ্যে আছে গল্প স্বল্প, 3 সঙ্গী, লিপিকা, সে এবং কৈশোরক। এই গল্পগুচ্ছ নিজেও কিন্তু একটা গল্পগুচ্ছ। তার মানে গল্পগুচ্ছ রচনা করেছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, শব্দতত্ত্ব, কালান্তর, সভ্যতার সংকট আর মানুষের ধর্ম। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ। এখানে যে বাল্মীকি প্রতিভাটা বললাম, যেটা গীতিনাট্য, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য। রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কি রাশিয়ার চিঠি, তার মানে একটা অন্য দেশের কথা বলা হচ্ছে। এটা একটা ভ্রমণ কাহিনী, বোঝাই যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভ্রমণ কাহিনীর পাশাপাশি আত্মজীবনী নামক কিছু রচনা করেন। আত্মজীবনীর মধ্যে আছে জীবন স্মৃতি, তারপর ছেলেবেলা, আত্মপরিচয়। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। আর ভ্রমণ কাহিনী হচ্ছে জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্যে। আরও দুইটা আছে, একটা হচ্ছে ইউরোপ। এই ইউরোপে লেখছে এইভাবে আর কি, ইউরোপ প্রবাসীর পত্র। এটা হচ্ছে ইউরোপ যাত্রীর ডায়েরি। এই দুইটাও কি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী। ওকে, অপরিচিতা শেষ। এখন আমরা আমার পথ গদ্য থেকে এমসিকিউ সমাধান করব। এই গদ্যটা সব থেকে ইজি একটা গদ্য, সব থেকে সহজ একটা গদ্য। এখানে যত কিছু আছে সব দেখবো সত্যকে নিয়ে কথা বলা, যে সব দেখবা সত্য নিয়ে, আত্মার মুক্তি, সত্যকে গুরু মানা, এই কথাগুলোই আছে। যেখানে দেখবো সত্য সেখানে বুঝবো যে আমার পথ থেকে প্রশ্ন আসছে, তো উত্তর করে ফেলবা। ঠিক আছে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কেন? আত্মাকে কেন চিনতে বলছেন? যাতে ভণ্ডামি দূর করতে পারে। তাহলে উত্তর কোনটা হবে? ক নাম্বারটা, ভণ্ডামি দূর করতে তিনি আত্মাকে চিনতে বলেছেন। এখানে আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি আমার পথ কোন ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। একই প্রশ্ন দুবার করা হয়েছে, তার মানে একটা প্রশ্ন কমে গেছে। যাই হোক, এখানে এই লাইনটা পড়ো, নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না।
কুর্নিশ মানে কি? আর কাউকে মান্য করা বা সম্মান দেওয়া আর কি। তো কুর্নিশ এই শব্দের অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার অর্থ হচ্ছে কি? কাউকে সম্মান করা বা সম্মান প্রদর্শন করা। কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটা? এখানে লাঙল হচ্ছে কবি নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা। বাকি পত্রিকাগুলোর নাম তোমাদের জানার দরকার নাই, কারণ এগুলো তোমার গদ্য বা পদ্যের কোনো কবি পরিচিতিতে নাই। তারপরও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কল্লোল যেই পত্রিকাটা আছে, এই পত্রিকাটা হচ্ছে দীনেশচন্দ্র দাশের। কার? দীনেশচন্দ্র দাশের সম্পাদিত পত্রিকা। সন্দেশ এই পত্রিকাটা হচ্ছে সুকুমার রায়ের। এটা কিন্তু মুখস্থ রাখবা, দন্তাস্ব দিয়ে, সন্দেশের দন্তাস্ব দিয়ে সুকুমার রায়, এটা আসলে আসতেও পারে, কারণ এইটার কবিতা গদ্য তোমার বইয়ের মধ্যে কিন্তু আছে। আর কালান্দি কোনো পত্রিকা না। আরেকটা পত্রিকা আছে না, খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, যেটা হচ্ছে সবুজ পত্র। এটা কার সম্পাদিত? সবুজ পত্র পত্রিকাটা কার? প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকা। এখানে কাজী নজরুল ইসলামের সম্পাদিত সবগুলো পত্রিকার নামগুলো দেখো, ধূমকেতু, লাঙল, তারপর দৈনিক নবযুগ। এই 3টা পত্রিকা কার সম্পাদিত? কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা। ধূমকেতু পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না, এখানে কার কথা বলা হয়েছে? কাকে পদানিত রাখা যাবে না? যারা আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাসী ব্যক্তিকে কখনোই কি ভয় দেখিয়ে মাথানত করানো যাবে না। এই মাথানতকে এখানে কিন্তু পদানত বোঝানো হয়েছে। আবার এখানে দাম্ভিক ব্যক্তি কি? অহংকারী ব্যক্তি। যখন অহংকার চলে যায় তখন তাকেও কি মাথানত করতে হয়। আর আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে কি এই কথাটা যাবে না? যে ব্যক্তি আত্মবিশ্বাসী, নিজের প্রতি বিশ্বাস আছে, সেই সহজে কারোর কাছে তার আত্মবিশ্বাস না ভাঙা পর্যন্ত তার কখনোই কি তাকে কারোর সামনে মাথানত করানো যাবে না। কাকে চিনলে আত্মনির্ভরশীলতা বাড়ে? নিজেকে চিনলে। এটার উত্তর হচ্ছে কি? নিজেকে চিনলে আত্মনির্ভরশীলতা বাড়ে। তুমি যদি নিজেকে চিনতে পারো তাহলে তো তুমি নিজের উপর ভরসা রাখতে পারবা। যদি তুমি নিজেকে চিনতে না পারো তাহলে তো নিজের উপর ভরসা রাখতে পারো না, তোমার নিজের প্রতি বিশ্বাস আসবে না। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পত্র উপন্যাস বলছে, কিন্তু উপন্যাস বলে না কিন্তু। পত্র উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম, আর প্রথম উপন্যাসের রচয়িতা হচ্ছে পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা? আলালের গড়ের দুলাল। আলালের গড়ের দুলাল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। পেরিচাঁদ মিত্রের হচ্ছে প্রথম উপন্যাস। ক্লাস করা ছাড়া যারা স্লাইড পড়বে তাদের কখনোই বুঝবে না যেখানে আসলে কি বলা হয়েছে। আর সঠিক উত্তর কোনটা? পত্র উপন্যাসের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর পত্র উপন্যাসের নামটা হচ্ছে কি? বাদনহারা। আর কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা সেটা কোনটা? বাউন্ডেলের আত্মকাহিনী। আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে? যার মনে মিথ্যা থাকে সে মিথ্যাকে কি করে? ভয় করে। কারণ তুমি মনে মনে জানো তুমি একটা মিথ্যা কথা বলছো, এখন তোমার মনের মধ্যে ভয় থাকবে না যদি সেটা কেউ জেনে ফেলে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, তাই না? তো এইটাই হচ্ছে মূল কথা। আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে? যার মনে মিথ্যা থাকে। কাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে? এটা গত স্লাইডেরটি আবার এখানে অ্যাড করা হয়েছে, মানে অনেকক্ষণ ধরে টাইপ করেছি তো কখন কোন স্লাইডে চলে আসছে সেটাও আমি খেয়াল করি নাই। আমার পথ প্রবন্ধে লেখক কাকে নমস্কার জানিয়েছেন? সত্যকে। সত্যই কি লেখকের পথ প্রদর্শক। আর এই ধূমকেতুটা হচ্ছে নজরুলের ছদ্মনাম। এছাড়াও আরও একটা ছদ্মনাম আছে, সেটা হচ্ছে কি ব্যাঙাচি, আর তার ডাক নাম কি? দুখুমিয়া হচ্ছে কাজী নজরুল ইসলামের ডাক নাম। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। বক্তব্যটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে? আমার পথ রচনাটা শুরু করার পূর্বেই, এটার এমসিকিউ সমাধান শুরু করার পূর্বে আমি বলেছিলাম যেখানে যেখানে দেখবে সত্য আছে সেটা বুঝে নেবা আমার পথ প্রবন্ধের লাইন। তাহলে এখানে সত্যের কথা বলা হয়েছে, সত্যকে চিনেছে, তারপর নিজের ধর্মে বিশ্বাস আছে, মানে বিশ্বাস, আত্মবিশ্বাস, এই ধরনের কথা যেগুলো আছে সবগুলো কি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া লাইন। এখন দেখো এখানে খুবই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আমি এখানে আনছি। কেন আনছি? কারণ এই সেম প্রশ্নটা প্রথমে যেরকম আমি অপরিচিতা গল্পের একটা প্রশ্ন সমাধান করেছিলাম এবং বলেছিলাম যে এই প্রশ্নটা উক্তিটা কার সেটাও বলতে পারে, সেমভাবে কিন্তু এখানেও বলা হয়েছে যারা নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। উক্তিটি কোন লেখকের? পুরো লাইন সেম, জাস্ট
প্রশ্নের সাইডে এইটুকু চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোন লেখকের উক্তি? কাজী নজরুল ইসলামের, কারণ কাজী নজরুল ইসলাম আমার পথ এই প্রবন্ধটা লিখেছেন। কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটা? সম্প্রীতি। সম্প্রীতি হচ্ছে সামাজিক ঐক্যের মূল শক্তি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি নজরুলের রচনা নয়? নজরুলের রচনাগুলো বলতে এখানে উপন্যাস, গদ্য, নাটক, প্রবন্ধ সব কিছু মিলাই কিন্তু বলা হয়েছে। প্রলয় ক্ষুধা, প্রলয় ক্ষুধা বলতে কিছু নাই। প্রলয় শিখা আছে কিন্তু প্রলয় ক্ষুধা বলতে কিছু নাই। নজরুলের রচনা আছে, সেটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। প্রলয় ক্ষুধা বলতে কিছু নাই, মৃত্যু ক্ষুধা। পোলা মানে ক্ষুধা দেখে পরে আবার এই প্রলয় ক্ষুধায় দাগাই দিবে, এই জন্য আমি লিখে দিলাম। কাব্যগ্রন্থগুলো দেখো, অগ্নিবীণা, বিষের বাসি, ভাঙা গান, সাম্যবাদী, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, দোলনচাপা, এগুলো একটু পড়ে নিও। তারপর এখানে দেখো প্রবন্ধের মধ্যে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দি, জবানবন্দি, ধূমকেতু, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের রচনা। এই মরু ভাস্করটা আসলে কি? এটা কাজী নজরুল ইসলামের একটা জীবনী কাব্য। কার জীবনকে নিয়ে লিখছে বলতো? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনকে নিয়ে লিখেছে এই জীবনী কাব্যটা, মরু ভাস্কর। সবাই দেখতে লাগলাম গান্ধীজি আছেন, উদিতাংশটি কোন প্রবন্ধের? আমার পথ প্রবন্ধের উক্তি এটা। এখান থেকে আরও কিছু জেনে নাও। ভুলের মধ্যে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়, এটা কোন প্রবন্ধের উদিতাংশ? আমার পথ। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, এটাও কি আমার পথের। আমি কোনোদিনই কারুর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না। এই বাক্যর মাধ্যমে কি আত্মবিশ্বাসী বোঝাচ্ছে না? মানে নিজের উপর বিশ্বাস করছে, নিজেকেই সব কিছু মনে করছে যে তার মধ্যে আত্মবিশ্বাস আছে, সে অন্য কাউকে মানবে না। সো বললামই তো, যেখানে আত্মবিশ্বাস থাকবে, যেখানে সত্য নিয়ে কথা বলবে, সবগুলো কি আমার পথ প্রবন্ধের উদ্ধৃতাংশ। মরু ভাস্কর কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। মরু ভাস্করটা কি? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী নিয়ে লেখা, তার মানে কাজী নজরুল ইসলামের এটা একটা জীবনী কাব্য। কাকে নিয়ে লেখা? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমার এখনও কোনো কম্পিউটার নাই, যে কম্পিউটার কিনেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, তারপরে ট্যাবলেট কিনে এই ক্লাসগুলো নিচ্ছে। ট্যাবলেটে লিখতে যে কত কষ্ট হয় সেটা বলার বাইরে, সেই জন্য লেখাগুলো এরকম, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। ব্যথার দান কী জাতীয় রচনা? এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু কোথায় আসছে দেখো, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। আর আগেরটা ছিল কোথায়? হাবিব রবি অর্থাৎ হাজিদানির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগেরটাও ছিল একটার রচনার নাম দিছে, সেটা কার লেখা সেটা বলছে। আর এখন বলছে ব্যথার দান এটা কী ধরনের রচনা। ব্যথার দানটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। আর উপন্যাস, কতক্ষণ আগে আমি একটা নাম বলছিলাম না, মৃত্যু ক্ষুধা, প্রলয় ক্ষুধা থেকে আমি বলছিলাম মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধাটা হচ্ছে কি? উপন্যাস। তাহলে নাটক আমরা আগে দেখি নাই, এখন আমরা কয়েকটা নাটক দেখে নিই। ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। এর মধ্যে এই পুতুলের বিয়ে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো কি কাজী নজরুল ইসলামের লেখা নাটক। কুর্নিশ শব্দটি ব্যবহৃত হয়েছে কোন গল্পে? কোন গল্পে? আমি কারুর কুর্নিশ করব না। কোন গল্পে? আমার পথ গল্পে। কুর্নিশ শব্দের অর্থ কি? সম্মান প্রদর্শন করা। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। কি ভালো বলো তো? অহংকার। অহংকার মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। কিসের অহংকার? সত্যের অহংকার। সত্যের উপর নির্ভর করে আত্মবিশ্বাসী হয়ে যে অহংকার হওয়াটা, সে অহংকারকে এখানে বোঝানো হয়েছে যে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক বেশি ভালো। কোন রচনার? আমার পথ রচনার, মানে আমার পথ প্রবন্ধের। কুহেলিকা কাজী নজরুল ইসলামের কি জাতীয় গ্রন্থ? উপন্যাস। কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাসের নাম খুব ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে মৃত্যু ক্ষুধা, আরেকটা হচ্ছে কুহেলিকা, আরেকটা কি? বাদনহারা। বাদনহারা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। কাজী নজরুল ইসলামের কিছু গানের সংকলন আছে দেখো, চোখের চাতক, নজরুল গীতি, গানের মালা, নজরুল স্বরলিপি, সুর, মুকুর। নজরুল কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? কত সালে? 1917 সালে। তিনি কিন্তু আরও একটা দলে যোগ দিয়েছিল, সেই দলটার নাম কি? সেই দলটার নাম হচ্ছে লাটোর দল। তিনি সেনাবাহিনীর যে বাঙালি পল্টনে যোগ দিয়েছিল, সেই বাঙালি পল্টনের নাম্বার কত? 49 নম্বর। 49 নং বাঙালি পল্টন। 49 নং বাঙালি পল্টনে তিনি 1917 সালে যোগ দেন। এর পাশাপাশি তিনি লাটোর দলেও যোগ দিয়েছিল, যেখানে যোগ দেওয়ার পরে তিনি পালাগান রচনা করেন। প্রশ্নটা কিন্তু থাকতে পারে, কাজী নজরুল ইসলাম পালাগান রচনা করেন কোন দলে যোগ দিয়ে? লাটোর দলে যোগ দিয়ে। আর এই দলে সে যোগ দিয়েছিল মাত্র 12 বছর বয়সে। মাত্র 12 বছর বয়সে কাজী নজরুল ইসলাম লাটোর দলে যোগ দেন এবং সেখানে গিয়ে পালাগান রচনা করেন। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। কার কথা বুঝলো না? গান্ধীজির কথা বুঝলো না। মহাত্মা গান্ধী হবে। কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখে?
কত তারিখে জন্ম, এখানে সবগুলো কিন্তু বঙ্গাব্দ দেওয়া হয়েছে। এখন তুমি যদি বঙ্গাব্দ না জানো তাহলে তুমি এটা উত্তর করতে পারবে না। তুমি হয় বঙ্গাব্দ মুখস্থ করবা, নয় ইংরেজি সাল মুখস্থ করবা, তাহলেই তুমি উত্তর করতে পারবা। যেমন আমি জানি কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। এখন 1899 সালে যেহেতু তিনি জন্মগ্রহণ করেন, এটা থেকে আমি 593 বিয়োগ করে দেব। 593 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত আসে? 9 থেকে 3 গেলে 6 আসে। তাহলে 6 কোথায় আছে দেখো তো? জাস্ট একটা অপশনই আছে, সহজে আমি উত্তর করে ফেলছি, পুরো বিয়োগটাই আমার করতে হয় নাই। উত্তর কি হবে? 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার মৃত্যু সালটা একটু জেনে নাও। তার মৃত্যু সাল কত? ভাদ্র মাসের 12 তারিখ 1383 সাল। তো এখানে তুমি এটার সাল কীভাবে জানবা? এটার সাথে 593 যোগ করে দেবা। যোগ করে দেওয়ার পর সাল চলে আসবে। 3 3 হচ্ছে 6, আর 8 9 কত? 17 7, হাতের আছে 1, 5 আর 3 হচ্ছে 8, আর 1 হচ্ছে 1976। 1976 সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। কত তারিখে মৃত্যুবরণ করেন বলো তো? 29 আগস্ট। 29 আগস্ট মৃত্যুবরণ করেন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বলেছেন তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন কে? তাকে স্বাবলম্বী হতে কে শিখিয়েছেন? মহাত্মা গান্ধী তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন। এই প্রশ্নগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবা, আসলে ঘুরে ফিরে এগুলোই আসবে, অন্যগুলো আসার সম্ভাবনা নাই। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধীজি। এই লাইনটা থেকেই মূলত এই কোশ্চেনটা করা হয়েছে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে বাক্যটি কোন রচনার অন্তর্গত? 52 দিনগুলো দেখে তুমি যে স্কিপ করে যাবা এই গদ্যটা, সেটার কিন্তু কোনো সুযোগ নাই। বঙ্গবন্ধু লিখছে দেখে কি বঙ্গবন্ধু কি দোষ করছে? ওই সরকার পতন হয়েছে দেখে কি বঙ্গবন্ধু পতন হয়ে গেছে? সব কিছুই শেষ বঙ্গবন্ধু নিয়ে, সব কিছু শেষ হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ তো শেষ হয় না। মুক্তিযুদ্ধ তো চিরন্তন সত্য, এটা তো হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমেই তো আমরা স্বাধীন দেশ পাইছি। তো মুক্তিযুদ্ধের রিলেটেড যত কথা আছে এই 52 দিনগুলোর মধ্যে, সেই কথাগুলো তোমাকে শিখতেই হবে, মাস্ট। আর সেটাই আমি এখানে বাছাই করে ছাটাই টাটাই করে নিয়ে আসছি এই ক্লাসে। 10টা এমসিকিউ সমাধান করবো এই অধ্যায় থেকে, 20টা সমাধান করবো না। তো মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে বাক্যটি কোন রচনার অন্তর্গত? 52 দিনগুলো রচনার অন্তর্গত। এরকম আরেকটা লাইন আছে, মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। উদ্ধৃতিটি কোন রচনার? এই উদ্ধৃতিটি 52 দিনগুলি রচনার। স্বার্থ দেখে আবার এখানে তো অনেকেই আমার পথ রচনাও মনে করতে পারে যে স্বার্থের জন্য মানুষ অন্ধ হয়ে যায়, কারণ সেখানে মানুষ সত্যের উপর নির্ভর করে চলতেছে। সেখানে কবি সত্যের উপর নির্ভরশীলতা হতে বলছে, আত্মবিশ্বাসী হতে বলছে, তাই না? তো এই ধরনের ভুল যাতে না করো সেজন্য এই লাইনটা আমি এখানে নিয়ে আসছি। উদ্ধৃতিটি কোন রচনার? 52 দিনগুলি রচনার। মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। যদি তুমি তাকে মুক্তি দাও তাহলে সে খাবে, না হলে খাবে না। তাহলে না খেলে কী হবে? তার লাশ মুক্তি পেয়ে যাবে। এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে বলো তো? রাজবন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে? এই যে কতক্ষণ আগে যে কথাটা বলছে, সেই কথাটার উপর ভিত্তি করে এই বাক্যটা একজন বলেছে। কে বলেছে এটা? সিভিল সার্জন বলেছে। এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে, এটা কে বলেছে? সিভিল সার্জন বলেছে। সিভিল সার্জন দিনে কতবার বঙ্গবন্ধুকে দেখার জন্য আসতো? কতবার দেখতে আসতেন? দিনে 5 থেকে 7 বার। 5 থেকে 7 বার কাদের দেখতে আসতো? বঙ্গবন্ধুদের দেখতে আসতো, তা কারাবন্দীদের দেখতে আসতো। আমি বললাম কিসমত, কথাটি কার? বঙ্গবন্ধু। এ ক্যা বাত হে আব জেলখানা মে, বাক্যটি কার? বাক্যটি হচ্ছে বেলুচি ভদ্রলোকের। বেলুচি বলতে কি? পাকিস্তানের বেলুচিস্তানের যে লোকগুলো তাদেরকে বোঝানো হয়ে থাকে আর কি। 52 দিনগুলো রচনায় মহিউদ্দিন আহমেদ যে রোগে ভুগছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে প্লুরিসিস। এই প্লুরিসিস বলতে কোন রোগকে বোঝানো হয় বলতো? বক্ষব্যাধি রোগকে বোঝানো হয়, অর্থাৎ শ্বাসকষ্ট টাইপের রোগগুলো আর কি। আমি অনশন ভাঙব না কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে? অনশনের কথা কোথায় উল্লেখ করা আছে? 52 দিনগুলি রচনায় উল্লেখ করা আছে, তাহলে এটা 52 দিনগুলি রচনা থেকে উদ্ধৃত হয়েছে। অনশন মানে কি? উপবাস বা অনাহার। এটার শব্দ অর্থ হচ্ছে উপবাস বা অনাহার। রাজবন্দীদের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন করতেছিল। কতজন অনশন করছিল? 2জন অনশন করছিল। একজন হচ্ছে মহিউদ্দিন, আর একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অনশনটা ভাঙছে কে? ভাঙছে হচ্ছে মহিউদ্দিন। কি দিয়ে ভেঙেছিল? 2 চামচ ডাবের পানি দিয়ে। শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশককে?
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রকাশক হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আমাকে অবিশ্বাস করার কিছু নাই উক্তিটি কার? এই উক্তিটিটা ডেপুটি জেলারের উক্তি। ডেপুটি জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মুক্তির নোটিশ নিয়ে আসছিল কার কাছে? সিভিল সার্জনের কাছে। আর সিভিল সার্জন সেটা বিশ্বাস করছিল না, যে কারণে ডেপুটি জেলার বলে আমাকে অবিশ্বাস করার কিছু নাই। তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি, এই বাক্যটা হচ্ছে কার? কামালের। কামাল এই কথাটা বলে, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চায়, রাজবন্দীদের মুক্তি চায়। এটা কে বলতে পারে বলো তো? স্বৈরাচার শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি। উক্তিটি কার? কিছুক্ষণ আগে বললাম, এই যে ডেপুটি জেলার কার কাছে আসছে? সিভিল সার্জনের কাছে আসছে বঙ্গবন্ধুর মুক্তিনামা নিয়ে। তার মানে বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে যেতে আসছে। যখন সে নিয়ে যাবে তখন তাকে কি লিখে দিতে হবে? আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি, মানে ডেপুটি জেলারের দায়িত্বে সে নিয়ে যাচ্ছে, সেটা লিখে দিতে হবে। কাকে লিখে দিতে হবে? সিভিল সার্জনকে। উক্তিটি কার তাহলে? সিভিল সার্জনের। কাউকে খবর দিতে হবে কি না, এটা কার বাক্য হতে পারে? সুবেদারের বাক্য। সুবেদারের বাক্য হচ্ছে এটা, যে কাউকে খবর দিতে হবে কি না। প্যালপিটিশন বলতে কি বোঝানো হয়েছে? দরফরানিকে বোঝানো হয়েছে। দরফরানি বলতে যে মানুষ হাঁপায় না, দৌড়াদৌড়ি করে, মানে চিন্তায় হাঁপানি শুরু হয়, ওইটা। প্যালপিটিশন বলতে কি বোঝানো হয়েছে? দরফরানিকে। কিসমত শব্দের অর্থ কি? ভাগ্য, অদৃষ্ট। এই কিসমত শব্দটা কোন গদ্যে ব্যবহৃত হয়েছে? 52 দিনগুলি গদ্যে ব্যবহৃত হয়েছে। কি ভাষায় ব্যবহৃত হয়েছে? আমি বললাম কিসমত, মানে আমি বললাম ভাগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান কোন বিষয়ে অধ্যয়ন করেন? কোন বিষয়ে? আইন বিষয়ে অধ্যয়ন করেন। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এই উক্তিটি কার? দেখেই বোঝা যাচ্ছে এই উক্তিটা কারা করতে পারে, হয় বঙ্গবন্ধুর স্ত্রী, না হলে বঙ্গবন্ধুর মা, কারণ এভাবে তো প্রশ্ন অন্য কেউ করতে পারে না, তাই না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী স্ত্রী রেনুর উক্তি হচ্ছে এটা। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে। উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে অনিশ্চয়তা। মিলিটারি কথাটা কোথায় বলা হয়েছে বলো তো? রেইনকোট গদ্যে। এখানে রেইনকোট লেখা আছে দেখে তুমি বলতে পারছো, কিন্তু যখনই দেখবো মিলিটারি কথা বলা আছে তখনই সেটা কোন গদ্য হবে? রেইনকোট হবে। যদি এটা এখানে এই উক্তিটি অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে এটা না বলে যদি বলতো উক্তিটি কোন গদ্যের, তখন তুমি উত্তর করতে পারতা না? পারবা, কারণ মিলিটারির কথা কোনো গদ্যের মধ্যে বলা হয় নাই। ইভেন 52 দিনগুলি গদ্যের মধ্যে মিলিটারির কথা কি বলা হয়েছে? না, সেখানেও কিন্তু বলা হয় নাই। তাহলে এখানে কৌতুক, ক্ষোভ, দেশ, এই অপশনগুলো এমনিতেই হচ্ছে না। সঠিক উত্তর কি? অনিশ্চয়তা অর্থে এটা ব্যবহার করা হয়েছে। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ গণনা বিবৃত হয়েছে? কার জবানিতে? নুরুল হুদা। নুরুল হুদা কে? নুরুল হুদা কে? মিন্টুর দুলাভাই। মিন্টুর দুলাভাই হচ্ছে নুরুল হুদা। মিন্টুকে মুক্তিযোদ্ধা, আর নুরুল হুদা হচ্ছে মিন্টুর দুলাভাই, একজন ভীরু ব্যক্তি। বৃষ্টির দিনে মিন্টুর জ্যাকেট পরে বাইরে যায়, বৃষ্টি যেন তার শরীরে না পড়ে। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? রসায়ন বিষয়ের লেকচারার ছিল। রসায়ন। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা যাবে। নুরুল হুদা মিন্টুর সম্পর্কে কি ছিল? দুলাভাই ছিল। বা নুরুল হুদা শ্যালকের নাম কি? মিন্টু। অথবা বলা যেতে পারে নুরুল হুদা পেশায় কি ছিলেন? লেকচারার ছিলেন। কোন বিষয়ের লেকচারার ছিলেন? রসায়নের লেকচারার ছিলেন। অনেকগুলো প্রশ্ন করা যাচ্ছে না? কোত্থেকে তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন করবে যেটা কমন পড়বে না বলো? সব আছে এই ক্লাসের মধ্যে। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। এ মন্তব্যের প্রাসঙ্গিক হলো পীড়িতদের প্রতিবাদ, আঘাতে অবিচল, প্রতিবাদের ধারাবাহিকতা, সুনিপুণ প্রত্যাঘাত। কোনটা হবে বলো তো? সহজে কিন্তু বোঝা যাচ্ছে। বলছে রক্ত জবার মতো ক্ষত। মানুষকে যখন পেটানো হয়, মানুষকে যখন অত্যাচারিত করা হয় বা কোনো জায়গায় আঘাত পড়ে, তখন সেখানে কি রক্তটা জমে থাকে। রক্তটা জমে থাকলে সেই জায়গাটা কি অচল হয়ে যায় না? অচল হয়ে যায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নূর হুদার যে ঝুলন্ত শরীরটা যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জমার মতো ক্ষত। এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো আঘাতে অবিচল। কারণ রেইনকোট গদ্যের শেষে কিন্তু বলা আছে এখন আর আঘাতের অনুভবটাও নুরুল হুদা পায় না, কারণ তার শরীর অবশ হয়ে গেছে। তো এখানে কি আঘাতে অবিচল হয়ে গেছে। রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট হচ্ছে সাহস ও দেশপ্রেমের প্রতীক। নুরুল হুদা খুবই ভীরু একজন মানুষ ছিল, কিন্তু সেদিন বৃষ্টির জন্য সে তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর জ্যাকেট নিয়ে বাইরে যায়। তো জ্যাকেটটা পরার পর যখন দেখে মিন্টু একজন মুক্তিযোদ্ধাদের নিয়ে মানুষের কত গর্ব, তখন তার মধ্যে কি সাহস জেগে আসে, দেশপ্রেম জেগে ওঠে। তো এটাই এখানে বোঝানো হয়েছে।
রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? কোন গ্রন্থ থেকে সংকলিত? জাল স্বপ্ন, স্বপ্নের জাল গ্রন্থ থেকে সংকলিত। রেইনকোট গল্পটার লেখকের নাম কি? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের কিছু রচনা এখানে দেওয়া আছে। উপন্যাস, দুইটা উপন্যাস, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ। গল্পগ্রন্থ হচ্ছে অন্য ঘরে অন্নস্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে রেইনকোট এই গদ্যটা সংকলিত হয়েছে। রেইনকোট গল্পটার প্রেক্ষাপট কি? রেইনকোট গল্পটার প্রেক্ষাপট হচ্ছে 1971 সাল, তাই না? তাহলে এখানে চিলেকোঠার সেপাই যেই উপন্যাসটা আছে, এই উপন্যাসের প্রেক্ষাপটটাও জেনে রাখো। এই উপন্যাসের প্রেক্ষাপটটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। এটা হচ্ছে চিলেকোঠার সেপাইয়ের প্রেক্ষাপট। ওকে, রেইনকোট গল্পের রেইনকোটটি কার? রেইনকোটটি কার? মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে বলো তো? এটা কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ঢাকা অঞ্চলের। ঢাকা অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে রেইনকোট গল্পে। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। ফৌরন শব্দের অর্থ কি? বলে না ফরান আজাও, মানে তাড়াতাড়ি চলে আসো। উত্তর কি হবে? তাড়াতাড়ি। ফৌরন শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এরকম আরও কিছু শব্দের অর্থ যেগুলো গুরুত্বপূর্ণ। জুৎসই, এটা কিন্তু একটা বাংলা শব্দ। জুৎসই বাংলা শব্দ, যার অর্থ হচ্ছে মন মতো, সুবিধাজনক। আতত অর্থ হচ্ছে কি? পরস্পর বন্ধুত্ব বা সদ্ভাব। তারপর জাদরেল, জেনারেল, সেনাপতি, বীর। এই জুৎসই কি একটা বাংলা শব্দ। আমার নাম, আমার নাম সত্যিই বলেছে, আমার নাম বলেছে। রেইনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নুরুল হুদার। রেইনকোট গল্পে বর্ণনা করা হয়েছে মুক্তিযুদ্ধের শুরুর পর্যায়ে, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, মুক্তিযুদ্ধের মধ্যবর্তী পর্যায়ে, 75 পরবর্তী পর্যায়ে। এটা 1971 সালের, তাই না? 1971 সালের যেহেতু কথা, সেহেতু এই 75-এর পরবর্তী পর্যায়ে নিয়ে তো এখানে কোনো কথাই হয় নাই। এখানে কথা হয়েছে কি নিয়ে? কোন পর্যায়ের কথা হচ্ছে? মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের। এটা বেগম রোকেয়াতে না, এটা আসছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটা। আরও জানো, পূর্বের স্লাইডে আমি যা লিখছি তাই কিন্তু এখানে লেখা আছে। চিলেকোঠার সেপাই 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে। খোয়াবনামা, এটাও একটা উপন্যাস। কোথায়, কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? বিভিন্ন প্রেক্ষাপটে রচিত। বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে উল্লেখ আছে 1943-এর মনন্তর। 1943-এর মনন্তরের প্রেক্ষাপটে কোন উপন্যাস লেখা হয়েছে? খোয়াবনামা। পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা, এটার প্রেক্ষাপটেও লেখা হয়েছে খোয়াবনামা। আরও একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা হচ্ছে ফকির সন্ন্যাসীর বিদ্রোহ, এটা একটা। আরও একটা আছে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে কী লেখা হয়েছে? খোয়াবনামা। এই যেখানে লেখা আছে নিচে কোনটি তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা? খোয়াবনামা। এটা কি এখানের? রেইনকোট গল্পে শরীরের কাঁটা বলা হয়েছে কাকে? শরীরের কাঁটা কাকে বলা হয়েছে? শহীদ মিনারকে। শহীদ মিনারটা কাদের শরীরের কাঁটা? পাকিস্তানিদের শরীরের কাঁটা। এটাই লাইন থেকে নেওয়া হয়েছে। পাকিস্তানে যদি বাঁচতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাও। এই কথাটা কার? এই কথাটা হচ্ছে প্রিন্সিপালের। বর্ষাকালেই তো জুত কথাটি রেইনকোট গল্পে কয়বার বলা হয়েছে? রেইনকোট গল্পে 2বার বলা হয়েছে। এই কথাটা বলেছে কুলি। বিড়বিড় করে ওঠে বর্ষাকালেই তো জুত, এই কথাটাই কুলি কতবার বলছে? 2বার বলেছে। এই 2বার ওই লাইনের মধ্যেই লেখা আছে। বর্ষাকালেই তো জুত কথাটা 2বার বলল। বিড়বিড় করে কে বলছে? কুলিটা বলছে। কোন বাক্যের মাধ্যমে রেইনকোট গল্পের শুরু হয়েছে? কোন বাক্যের মাধ্যমে? ভোররাত থেকে বৃষ্টি। যেহেতু ভোররাত থেকে বৃষ্টি এটার মাধ্যমে রেইনকোট গল্প শুরু হয়েছে, সেই তো তোমার প্রত্যেকটা গল্পের শুরুটা জানতে হবে। একটু দেখে নিবা কষ্ট করে প্রত্যেকটা গল্পের শুরু কী দিয়ে শুরু হয়েছে এবং শেষটা কী দিয়ে শুরু হয়েছে। রেইনকোট গল্পের শেষটা কী দিয়ে শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমি বলছি। চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয় না, এই লাইনটা কি রেইনকোট গল্পের শেষ লাইন। কারণ তার তো পিঠ রক্ত জবা হয়ে গেছে আঘাতে, একদম আঘাতে অবিচল হয়ে আছে, সে আর কি অনুভব করবে? সেই বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয় না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে কী বোঝায়? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে বোঝানো হয়ে থাকে। তখন পাকিস্তানরা রাষ্ট্র সামলাচ্ছিল, সেই রাষ্ট্রবিরোধী কাজগুলোকে সাবভার্সিভ বলে। তো এখান থেকে এই লাইনটা মূলত এইখান থেকে আনা হয়েছে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাও আর আদার
ইনভলভড, এই দুইটা বাক্য থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই দুইটা বাক্য কে বলেছে? এই দুইটা বাক্যই হচ্ছে প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আজাদ আহমদ। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপালের নাম। রেইনকোট গল্পে কোন দৃষ্টিকোণ থেকে বর্ণিত? রেইনকোট গল্পটা কার দৃষ্টিকোণ থেকে? চরিত্রের দৃষ্টিকোণ। কেন চরিত্রের দৃষ্টিকোণ? কারণ রেইনকোট গল্পটা বর্ণনা করছে কে? মিন্টুর দুলাভাই নুরুল হুদা। তো নুরুল হুদার চরিত্রের দৃষ্টিকোণ থেকেই এই গল্পটা বর্ণিত হয়েছে। টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কী? এই কথাটা কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। একদম টু শব্দ করবা না মানে কি? প্রতিবাদ করবা না। তাহলে এটার উত্তর কোথায়? কোনো প্রতিবাদ না করা। চুপচাপ লুকিয়ে থাকাকে তো বলা হয় না যে টু শব্দ করবে না। চুপচাপ লুকিয়ে থাকার ক্ষেত্রে আমরা বলি শব্দ করবে না। প্রচণ্ড আঘাতের শব্দ হলেও কি আমরা এটা বলি? একদমই না। একদম টু শব্দ করবে না, এই বাগধারাটার অর্থ হচ্ছে কি? কোনো প্রতিবাদ না করা। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে? এখানে সে দ্বারা কাকে বোঝানো হয়েছে? নুরুল হুদাকে। নুরুল হুদা এই কয়েক মাসে অনেক সূরাই মুখস্থ করছে। নুরুল হুদার সাথে আরও একটা রিলেটেড তথ্য আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। সপাত সপাত চাবুকের বাড়িকে নুরুল হুদার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে রেইনকোটে বৃষ্টির ফোঁটা পড়ছে। রেইনকোটে বৃষ্টির ফোঁটা। রেইনকোট গল্পটি কোন সময়ের রচিত হয়েছিল? শেষ হেমন্তে। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো। এই লাইন থেকেই কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে? শেষ হেমন্তে। গল্পটা রচিত হয়েছে কখন? শেষ হেমন্তে। নিচের কোন কবি আনন্দ পুরস্কারে ভূষিত হন? কোন কবি? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু বাংলা একাডেমি পুরস্কারও পান 1982 সালে। এই কবিগুলোর মধ্যে কবি কাজী নজরুল ইসলাম কোন পুরস্কার পান? পদ্মভূষণ উপাধি পান না, পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন কিন্তু কাজী নজরুল ইসলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি পায়? 1913 সালে নোবেল পুরস্কার পান। মাসি পিসি গল্পের খলনায়ককে? মাসি পিসির গল্পের খলনায়ক হচ্ছে গোকুল। আর যোগুকে? যোগু হচ্ছে আহলাদির স্বামী। আহলাদির বাবার বেশিরভাগ সম্পত্তি কার দখলে? গোকুলের দখলে। এটার উত্তর কি? গোকুল। আহলাদি কয় মাসের গর্ভবতী? 4 মাসের গর্ভবতী। যেহেতু গর্ভবতীর কথা বলা হয়েছে, এখান থেকে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে, পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। জানিস আহলাদি, তোর পিসে ছিল যোগুর মতো। এই কথাটা কেন বলে? আহলাদিকে বলে তার সান্ত্বনা দেওয়ার জন্য যে তুইও সংসার করবি, আমার উপরও এরকম সমস্যা হইতো। যখন তার ছেলের জন্ম হয় তখন তার পিসির প্রতি দরদি হয়েছে। আর আগে কেমন ছিল? যোগুর মতো ছিল। যোগু কি করে এখন? যোগু আহলাদিকে অত্যাচার করে। এখান থেকে জানতে পারলে পিসির কি হয়েছিল? ছেলে হয়েছিল। আর মাসির কি হয়েছিল? মেয়ে হয়েছিল। সহজ কিন্তু একদম। মাসির দিয়ে মনে রাখতে ওরা মাসির মেয়ে হয়েছিল। মাসি পিসির গল্পের স্বামীর নাম কি? মাসি পিসির গল্পের স্বামীর নাম কি? যোগু। তাহলে স্ত্রীর নাম, কনের নাম বা বউয়ের নাম কি হবে? বউয়ের নাম হচ্ছে আহলাদি। গল্পে আহলাদি কার নির্যাতনের শিকার? যোগুর নির্যাতনের শিকার। যোগুর নির্যাতনের শিকার। যোগু কি করতো তাকে? বলো তো। যোগু তাকে কলকে পোড়া ছেঁকা দিত। এই কলকে পোড়াটা কি? এই কলকে পোড়াটা কি? যে হুকা টানে না মানুষে, এই বলে ধূমপান করেছে, সেই হুকার উপরে যে আগুনটা থাকে না, সেই আগুন দিয়ে হচ্ছে মূলত এই ছেঁকাটা দেওয়া হয়ে থাকে। তো কলকে পোড়া দিয়ে ছেঁকা দিত কাকে? আহলাদিকে। বাবা ঠাকুর, ঘোষমশাই, জনার্দন, কানুরমা, বংশী, বিপিন এরা কারা? এরা সবাই হচ্ছে মাসি পিসির প্রতিবেশী। এই যে গাতি, মাসির গাতি, তারপরে আহলাদির গাতি, তারপর পিসির গাতি, এই গাতি দিয়ে কী বোঝানো হচ্ছে? স্বগোত্রকে বোঝানো হয়েছে। সবাই কি তাদের গোত্রের, একই গোত্রের মানুষ ছিল? একদমই না। মাসি পিসির গোত্রের মানুষরা, মাসি পিসির যে আত্মীয় স্বজনরা ছিল, পরিবারের সদস্যরা, তারা সবাই কি মারা যায়? কিসের কারণে মারা যায়? কলেরার কারণে। কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। তাহলে এই যে বাবা ঠাকুর, ঘোষমশাই, জনার্দন, কানুরমা, বংশী, বিপিন এরা কারা? সবাই মাসি পিসির প্রতিবেশী। পিসি বলে ছেলের মুখ, এটা আবার রিপিট হয়েছে, আমি আর বলছি না। পাল্লা দিয়ে মাসি পিসি আহলাদির জীবনের জন্য লড়ছিল। এখানে মাসি পিসির মধ্যে কি প্রকাশ পেয়েছে? অবশ্যই তাদের মধ্যে তাদের ভাতিজি, তাদের ভাগ্নির প্রতি ভালোবাসাটা প্রকাশ পেয়েছে। প্রতিজ্ঞা, তারা কাউকে প্রতিজ্ঞা করে নাই যে আমি তোমার মেয়েকে দেখে রাখবো, এই করবো, এই করবো, দেখে রাখবো, এরকম কোনো প্রতিজ্ঞা করছিল? একদমই না। তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে? ভালোবাসা প্রকাশ পাচ্ছে। ছুরিখানায় পড়ে থাকে 12 মাস। কে পড়ে থাকে? যোগু পড়ে থাকে। কারণ যোগু মাতাল হতো, নেশা পানি সেবন করতো, মদ পান করে সে মাতাল হয়ে থাকতো। আর কি করতো? আর আহলাদিকে অত্যাচার করতো। তাই ছুরিখানা বলতে সরাইখানাকে বোঝায়। সরাইখানা বলতে
যেখানে মদ্যপান মদ্য ব্যবসা করা হয় আর কি। মাসি পিসি গল্পের চৌকিদারের নাম কি? মাসি পিসি গল্পের চৌকিদারের নাম হচ্ছে কানাই। এখানে আরও একটা নাম তুমি জানতে পারো, সেটা হচ্ছে পিয়নের নাম। পিয়ন এই কথাটা কোথায় আছে বলো তো? রেইনকোট গদ্যে। রেইনকোট গদ্যের পিয়নের নাম কি? ইসাক। মাসি পিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত? পরিস্থিতি। পরিস্থিতি গ্রন্থভুক্ত হচ্ছে মাসি পিসি গল্পটি। এখানে হলুদ পোড়া, সরীসৃপ, সমুদ্রের স্বাদ এই সবগুলোই কি ছোট গল্প। এই সবগুলোই ছোট গল্প। কার ছোট গল্প? মানিক বন্দ্যোপাধ্যায়ের। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থগুলা হলুদ নদী সবুজ বর্ণ, তারপর শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, প্রবন্ধ হচ্ছে লেখকের কথা। এই হলুদ নদী সবুজ বর্ণ এটাও কিন্তু একটা উপন্যাস। উপন্যাস কিন্তু শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, আর সার্থক উপন্যাস হচ্ছে হলুদ নদী সবুজ বর্ণ। প্রশ্নটা কিন্তু ভালো করে খেয়াল করবে, সার্থক বলছে নাকি শ্রেষ্ঠ বলছে। সার্থক বললে হলুদ নদী সবুজ বর্ণ, আর শ্রেষ্ঠ বললে পদ্মা নদীর মাঝি হবে। পুতুল নাচের ইতিকথা, এখানে ইতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পুতুল নাচের কথা বলছে। তাহলে তুমি বলো তো পুতুল নাচের শেষ কথা হবে এটা, নাকি পুতুল নাচের পুরনো কথা? পুরোনো কালে আদিকালে পুতুল নাচ দেখতো মানুষ, তাহলে এটা তো বোঝা যাচ্ছে এটার উত্তর হবে এটা, পুতুল নাচের পুরনো কথা। শেষ বেলার কথা বা কোনোটাই নয়, এটা তো হচ্ছে না। উত্তরটা কী হবে? পুতুল নাচের পুরনো কথাকে পুতুল নাচের ইতি কথা দিয়ে বোঝানো হয়েছে। তাহলে ইতি উপসর্গটা পুরনো কথার অর্থে ব্যবহৃত হয়েছে। মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদারা উক্তিটি করেছে কে? এই উক্তিটি করেছে পিসি। কখন করেছে? যখন কানাই এবং গোকুলের পেয়াদারা বৈদ্য উসমানদের সাথে এসে আল্লাদিকে নিতে আসছিল, তখন এই কথাটা বলেছিল। এখানে খুবই গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে এখানে। মাসি নিয়ে আসে বটি, পিসি নিয়ে আসে কি রামদার মতো মস্ত একটা কাটারি। পিসি নিয়ে আসে কি কাটারি নিয়ে আসে, আর মাসি কি নিয়ে আসে? বটি নিয়ে আসে। বটে ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে, এসো কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে মাসি। এই কথাটা মাসি বলেছে। আর পিসি বলেছে কি? আয়না বজ্জাত হারামজাদারা। এটা বলেছে পিসি। কাটারির কোপে গলা কাটি দু একটার উক্তিটি কার? কাটারি কে নিয়ে আসছিল? পিসি নিয়ে আসছিল। তাহলে উক্তিটি অবশ্যই কার হবে? পিসির হবে। মাসি পিসি গল্পে আল্লাদির পরিবারের সদস্যরা মারা গিয়েছিল কিসে? কলেরায়। এটা কিছুক্ষণ আগেই বলেছি। দেখছো বারবার কিন্তু রিপিট হচ্ছে, মানে আমি চেকও করি নাই, এতটাই অধৈর্য হয়েছি। স্লাইডটা তৈরি করে সরাসরি তোমাদের ক্লাস রেকর্ড করছি। মেয়েটা যেই কোলে এলো, শাওরি ননদ যেন মোকে মাথায় করে রাখলে বাঁচে। এখানে মোকে বলতে কাকে বোঝানো হয়েছে? কি আসছে? মেয়েটা যেই কোলে আসলো, তো সুতরাং এর উত্তর কী হবে? মাসি হবে, কারণ মাসিরই কী হয়েছিল? মেয়ে হয়েছিল, তাই না? আর পিসির কী হয়েছিল? ছেলে হয়েছিল। দিবারাত্রির কাব্য কি? দিবারাত্রির কাব্য হচ্ছে একটা উপন্যাস। এখানে আবার কাব্য দেখে বলে ফেলো না যে এটা একটা কাব্যগ্রন্থ। দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, যেটা 1935 সালে প্রকাশিত হয়। এখানে আরও কিছু উপন্যাসের নাম দেওয়া আছে, সবগুলো উপন্যাস তোমরা পড়ে ফেলবা, খুব ভালো করে পড়ে ফেলবা। বিশেষ করে স্বাধীনতার স্বাদ, তারপর পদ্মা নদীর মাঝি, হলুদ নদী সবুজ বন, অহিংসা, পুতুল নাচের ইতিকথা, শহরবাসীর ইতিকথা। এই দুটো অপশনে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। শহরবাসীর ইতিকথা আবার পুতুল নাচের ইতিকথা। যদি পুতুল নাচের ইতিকথা ছিল, তাহলে শহরবাসীর ইতিকথা যদি লিখে তাহলে ভাববা যে এটা হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের না, কিন্তু আসলে শহরবাসীর ইতিকথাও কি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস। মাসি পিসি গল্পে ডরাসনি, ডর কিসের? কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে? এটা স্বামীর ঘর করার অর্থে। কারণ এই কথাটা তখন মাসি পিসি আল্লাদিকে বলছিল কি বর্ণনা দিয়ে? তাদের সাংসারিক বর্ণনা দিয়ে। তাদের সংসারেও তাদেরকে এরকম অত্যাচার করা হতো, কিন্তু যখন পিসির ছেলে এবং মাসির মেয়ে হলো, তখন সবাই তাদের ভালো পেত। আর এটাই তারা দুজন মিলে আল্লাদিকে বোঝাচ্ছিল যে ডরাসনি, তুইও ঘর সংসার করবি। সেই জন্য এখানে স্বামীর ঘর করাকে বোঝানো হচ্ছে। ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন গুপটি মেরে বসে আছে? কতজন? 3 থেকে 4 জন গুপটি মেরে বসে আছে। ওই দিন কি ছিল? জ্যোৎস্না আলো ছিল। জ্যোৎস্না আলো থাকার কারণে মাসি পিসির চোখে এটা পড়ে যায় যে তারা 3-4 জন সেখানে গুপটি মেরে বসে আছে। কেন বসেছিল যদি বলা হয় প্রশ্নে, যে 3-4 জন কেন গুপটি মেরে বসেছিল? আল্লাদিকে নিয়ে যাওয়ার জন্য। মাসি পিসি কানাই এবং গোকুলের পেয়াদাদের সাথে চলে যাবে, তখন তারা সেই সুযোগে আল্লাদিকে তুলে নিয়ে যাবে। কানাইয়ের সাথে কতজন পেয়াদা আসছিল বলো তো? 3 জন পেয়াদা এসেছিল। এটাও প্রশ্ন মনে রাখবা, 3 জন পেয়াদা এসেছিল। মাসি পিসির মধ্যে ভয়ের অংশটুকু নাত দেখে বেবাচ্চাকে খেয়ে যায় কে?
মাসি পিসির মধ্যে এইসব হওয়ার পরও কোনো ভয় ছিল না, তারা বরঞ্চ কাটারি এবং বটি নিয়ে চলে আসে। তাহলে এখানে কে হবে? কানাই হবে, কারণ গোকুল তো সেদিন তাদের কাছে যায় না, গেছিল কি না। আর মাসি তো এখানে বলাই হয়েছে মাসি পিসির মধ্যে, তাহলে আমার মাসি পিসির মধ্যে ভয়ের লেজটুকু না দেখে কি মাসি নিজেই কি অবাক হবে? একদমই তো না। কৈলেশ তো সেখানে ছিল না, ছিল কে? কানাই ছিল, গোকুলের 3জন পেয়াদা ছিল, আর 3-4জন কে ছিল? 3-4জন ছিল বৈদ্য উসমানের দলেরা, যারা ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় গুপটি মেরেছিল। এখানে খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটুকু তোমাকে ভালো করে পড়তে হবে। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল, কানাইয়ের সাথে গোকুলের যে 3জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাসি পিসির অচেনাকে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা মাসি পিসির অচেনা। কতজন পেয়াদা আসে? 3জন পেয়াদা আসে। কোন দিনের কথা বলা হচ্ছে তাহলে? যেদিন আল্লাদিকে তারা নিতে আসে। তার মানে কোন দিন কানাই মাসি পিসিকে ডাকতে আসে? দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন মাসি পিসিকে ডাকতে আসে। এটা এখানে লিখছি কারণ এই 2টা প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে? মাসি পিসি গল্পে কানাই কার চৌকিদার ছিল? এই 2টা প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ওকে। মাসি পিসি গল্পের উপজীব্য বিষয় কোনটা? উপজীব্য বলতে বুঝছো কোনটা? মানে মূল ভাব যেটা। এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি। কোন গল্পে দেখছিলাম? অপরিচিতা গল্পে দেখছিলাম। প্রত্যেকটা গল্পেরই উপজীব্য তোমাকে অবশ্যই পড়তে হবে। তাহলে মাসি পিসি গল্পের উপজীব্য বিষয় কোনটা? উপজীব্য বিষয় হচ্ছে নারী জীবনের অস্তিত্বের সংকট। এখানে তার যৌতুক প্রথা নিয়ে কোনো কথা নাই, আছে কি? নাই। পিতৃমাতৃহীন তরুণীর কাহিনী বলা হয়েছে। হ্যাঁ, ওরা পিতৃমাতৃহীন, কিন্তু এখানে তো পিতৃমাতৃহীন তরুণীর কাহিনী বলা হয় না। তাদের সাংসারিক জীবনের যে কষ্টটা, নারীদের যে কী পরিমাণ কষ্ট করতে হয়, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, আরও একটা কথা আমার মনে হয়ে গেছে, সেটা হচ্ছে মাসি পিসি কিসের ব্যবসা চালু করে? তারা শাকসবজির ব্যবসা করে। শাকসবজির ব্যবসা করে। শাকসবজির ব্যবসা করে কারা? মাসি পিসিরা শাকসবজির ব্যবসা করে। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প? হারানের নাচ জামে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প। তিনি কিন্তু এখন পর্যন্ত সর্বমোট 300টা ছোট গল্প লেখেন। অনেকগুলো ছোট গল্প লেখেন, কিন্তু 300টা ছোট গল্প লেখেন। এখানে দেখো লেখা আছে 39টা উপন্যাস, 300টা ছোট গল্প। আর তার নাটক হচ্ছে ভিটেমাটি, যেটা 1946 সালে প্রকাশিত হয়। কবি পরিচিতিতে একটাই মনে নাটক তোমাদের আছে, ভিটেমাটি। ওকে, এই ছিল পুরো ক্লাস। জানি না কতটা এনার্জি নিয়ে পুরো ক্লাসটা কমপ্লিট করতে পারছি, তবে দেখতে পাচ্ছি পুরো ক্লাসটি করাতে 2 ঘন্টা একদমই লাগে নাই। খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা করাতে পেরেছি। এর মানে তোমাদের অনেক সময় বেঁচে গেছে। খুব অল্প সময়ের মধ্যে তোমরা অনেকগুলো তথ্য জানতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে, এখানে যে পোল কোশ্চেন 2টা দেওয়া আছে, সেই পোল কোশ্চেন 2টার উত্তর কী হবে। টোটাল আজকে ক্লাসে 4টা কাজ তোমাদের দিয়েছি। একটা হচ্ছে 87 নাম্বার প্রশ্ন এবং 88 নাম্বার প্রশ্নের যে উত্তর, সেটা তোমাদের কমেন্ট করে বলতে বলছি। কারণ এর পূর্বের স্লাইডে আমরা কিছু তথ্য দেখেছি, সেই তথ্যের ভিত্তিতে সেটাকে তোমার উত্তর করতে বলেছি। আর এখানে 2টা পোল প্রশ্ন হচ্ছে, পুরো ক্লাসের উপর ভিত্তি করে 2টা পোল প্রশ্ন। এই টোটাল 4টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবা। যদি কমেন্ট করে না জানো, আমি যদি কোনো রেসপন্স না পাই তোমাদের, তাহলে পরবর্তী ক্লাস আর আমি আনবো না। ক্লাস আমি এখানেই ক্লোজ করে দেবো। কারণ আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদের রেসপন্স পাচ্ছি না, তোমাদের থেকে আমি কোনো প্রকার সাড়া পাবো না, তাহলে আমি কাদের জন্য কষ্ট করব? আমার তো একটা কষ্ট করার জন্য একটা ভিত্তি লাগবে, একটা উদ্দেশ্য লাগবে, যে না, ওরা নিয়মিত ক্লাস করছে, ওরা নিয়মিত ক্লাসের প্রশ্নগুলোর উত্তর করছে, সেটার উপর ভিত্তি করে আমারও ক্লাসগুলো দেওয়া উচিত। তো এটা হচ্ছে তোমাদের কাজ। এই 4টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। আর অবশ্যই এটাও জানাবা পুরো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।